তো বন্ধুরা, তুর্কির তরফ থেকে তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সরাসরি পাকিস্তানে এক্সপোর্ট করার প্ল্যানিং করছে, যেটা কিন্তু ডিরেক্টলি ভারতের রাফেল যুদ্ধ বিমানকে কাউন্টার করবে। হ্যাঁ, একদম সঠিক শুনেছে। পাকিস্তানের কাছে সুযোগ রয়েছে তুর্কির S-400কে নিজের দেশে ডিপ্লয় করার, এমনটাই দাবি করা হচ্ছে সমস্ত গ্লোবাল মিডিয়াতে, স্পেসিফিক্যালি তুর্কি আর আমেরিকার মিডিয়া। আর স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতে না আসতে হইচই ফেলে দিয়েছে যে পাকিস্তানের কাছে যদি কোনোভাবে রাশিয়ান S-400 এয়ার ডিফেন্স সিস্টেম চলে আসে, তাহলে তো ডেফিনেটলি ভারতের সবচেয়ে শক্তিশালী রাফেল যুদ্ধবিমান পর্যন্ত এখানে বেকার হয়ে যাবে, এবং পাকিস্তানে এয়ার স্ট্রাইক করা তো ভুলেই যান, LOC পর্যন্ত পার করতে পারবে না ভারত। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, তুর্কি আচমকায় তাদের এত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে কেন দিতে যাবে? আর যদি দিয়েও দেয়, তাহলে ভারত এর বিরুদ্ধে কী অ্যাকশন নেবে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আজ থেকে কয়েকদিন আগেই তুর্কির এক এক্স মিনিস্টার এমনটা দাবি করে যে এই মুহূর্তে তুর্কির সরকার মারাত্মক বিপাকে ফেসে গেছে। আমেরিকার তরফ থেকে না কেবল ওদের ওপর নিষেধাজ্ঞা লাগানোর ফলে তুর্কির ইকোনমি নিচের দিকে যাচ্ছে, তার সাথেই ওদিকে আমেরিকার F-35 প্রোগ্রাম থেকেও তুর্কি কিন্তু বাদ চলে গেছে। এছাড়াও তুর্কির মেজরিটি হাতিয়ার আমেরিকার না হলে ইউরোপে, এদের সাপ্লাই চেনেরও ইস্যু হচ্ছে। আর তার সাথেই ওদের যে সমস্ত স্বদেশি হাতিয়ারের প্রোগ্রাম চলছে, সেগুলোও কিন্তু নামেই স্বদেশি। এর যে মেজরিটি পার্টস, সেগুলোও অ্যাকচুয়ালি আমেরিকান আর ইউরোপিয়ান, তারও ঠিকঠাক সাপ্লাই আসছে না। কিন্তু এটাই মূল সমস্যা না, মূল সমস্যা তো আরও বড়। তুর্কি যেহেতু ন্যাটো দেশ এবং ওদের গোটা সেনাবাহিনীর হাতিয়ার হয় আমেরিকার না হলে ইউরোপে, তাই এই সমস্ত হাতিয়ার কিন্তু কোনোভাবেই রাশিয়ান S-400-এর সাথে কম্পেটিবল নয় এবং একসাথে মিলিয়ে কাজ করতে পারছে না। অর্থাৎ সোজা ভাষায় মনে করুন যে কোনো দেশ আলাদা আলাদা দেশের হাতিয়ার ব্যবহার করছে। এক্ষেত্রে এই ডিফারেন্ট টাইপের হাতিয়ার সিকিউরিটি রিজনের জন্য অন্য দেশের হাতিয়ারকে ফুল অ্যাক্সেস দেবে না। সেক্ষেত্রে এগুলিকে একসাথে কাজ করানোর জন্য ওই দেশকে আলাদা আলাদা সিস্টেম ডেভেলপ করতে হবে, যাতে এই সমস্ত দেশের হাতিয়ার একসাথে মিলে কাজ করে, ইনফরমেশান শেয়ার করতে পারে। আর ভারতে যদি দেখেন, তাহলে ভারত অলরেডি এগুলিকে ডেভেলপ করে ফেলেছে, কারণ আমরা শুরু থেকে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া এবং ইসরায়েলের মতন আলাদা আলাদা দেশের হাতিয়ার ব্যবহার করছে। মুশকিল হলো তুর্কির কাছে এই ধরনের কোনো সিস্টেম আর না কোনো আমেরিকান আর ইউরোপের কোম্পানি S-400-কে ইন্টিগ্রেট করার জন্য সাপোর্ট দেবে। ফলে তুর্কির S-400 আর ওদের বায়ুসেনার ফাইটার জেট, বাকি রাডার কোনোটাই কিন্তু মিলিতভাবে সুরক্ষা দিতে পারবেন। মানে এত কিছু করার পরেও S-400 পুরোপুরি বেকার। ওদিকে আবার আমেরিকা আর ইউরোপ গ্রিককে নতুন আধুনিক হাতিয়ার দিচ্ছে, F-35 পর্যন্ত পাবে। ফলে এগুলিকে তুর্কির পক্ষে কাউন্টার করা এক কথায় অসম্ভব ব্যাপার। এই কারণেই তুর্কির প্ল্যান হলো, যদি ওরা রাশিয়ার এই S-400-কে অন্য কোনো দেশকে বিক্রি করে দেয়, তাহলে তার বদলে আমেরিকা তাদের F-35 বিমান আবারও তুর্কিকে সাপ্লাই করবে এবং তুর্কির ওপর যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে সেটাকেও তুলে নেবে। আর স্বাভাবিকভাবে এর জন্য কিন্তু ওদের কাছে 2-3টে রাস্তা রয়েছে। প্রথমত, আমেরিকার কথায় ওরা এই সিস্টেম ইউক্রেন বা আমেরিকাকে হ্যান্ডওভার করে দিক, যেটা তুর্কি করলে রাশিয়া তো ওদের ছাড়বে। রাশিয়া তুর্কির বিরুদ্ধে যা অ্যাকশান নেবে, লিটারেলি তুর্কির পক্ষে তাকে সহ্য করা অসম্ভব ব্যাপার। দ্বিতীয় অপশান হলো, ওরা কোনো ফ্রেন্ডলি দেশকে এই সিস্টেম বিক্রি করুক। আর এখানে দুটো নাম রয়েছে, ভারত বা পাকিস্তান। আমেরিকার মিডিয়া দাবি করছে যে ভারতকে কাউন্টার করতে তুর্কি এখানে পাকিস্তানকে এই সিস্টেম দিতে পারে। এক্ষেত্রে পাকিস্তানকে কাজে লাগিয়ে ওরা ভারতের ওপর বদলাও নিতে পারবে আর্মিনাকে হাতিয়ার দেওয়ার জন্য এবং আইমেক প্রজেক্ট থেকে তুর্কিকে বাদ দেওয়ার জন্য। কিন্তু মুশকিল হলো, এর জন্য প্রথমত পাকিস্তানের তো অকাত নেই যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওরা এত দামি একটা সিস্টেমকে অ্যাফোর্ড করতে পারবে। $1 বিলিয়ন জন্য যেখানে ওরা মুজরা করছে, সেখানে $4 থেকে $5 বিলিয়ন কেবলমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম কেনা পাকিস্তানের পক্ষে অসম্ভব ব্যাপার। দ্বিতীয়ত, যদি এটা মেনেও নি যে চলুন আমেরিকারও এতে স্বার্থ রয়েছে, ওরা হস্তক্ষেপ করলো এবং তুর্কির ডিসকাউন্ট প্রাইস এটা পাকিস্তানকে দিয়ে দিল, তাহলেও কিন্তু এর জন্য রাশিয়ার পারমিশন লাগবে। রাশিয়া না চাইলে পাকিস্তানকে তুর্কি এই সিস্টেম এক্সপোর্ট করতে পারবেন, আর রাশিয়া তো ভারতের বিরুদ্ধে কিছুতেই যাবেন। আর তাও যদি তুর্কি এটা পাকিস্তানকে দিয়ে দেয়, তাহলে ওরা এটা মেনটেন করবে কিভাবে? এর জন্য মিসাইল, স্পেয়ার পার্টস, ট্রেনিং, টেকনিক্যাল সাপোর্ট সবটাই তো রাশিয়া থেকে আসবে। আর এগেন পাকিস্তানের জন্য এটা কিন্তু ইউজলেস হয়ে যাবে। আরেকটা অপশান রয়েছে ভারত। যদি তুর্কি ভারতকে ডিসকাউন্ট প্রাইসে এই সিস্টেম দিয়ে দেয়, তাহলে একটা সুযোগ রয়েছে। কিন্তু ভারতের জন্য মুশকিল হলো, এই মুহূর্তে দুই দেশের যা রিলেশন
তাতে না এরদোগান আর না ভারত কেউ এতটা রিস্ক নেবে। উপরন্তু ভারত যে S-400 কিনেছে তাতে আবার স্পেশালি ভারতের জন্য মডিফিকেশন করা হয়েছে, যেটা তুর্কির সিস্টেমে নেই। এক্ষেত্রে ভারতের জন্য এটা কতটা কাজের সেটা বলা মুশকিল। আর শেষ দুটো অপশান হলো রাশিয়া আর চায়না। দেখুন, চীনকে কম দামে দিলে চীন এটা কিনে নেবে, রাশিয়াও বিরোধ করবে না। কিন্তু আমেরিকা কি এতে রাজি হবে? স্পেশালি চীনকে হাতিয়ার এক্সপোর্ট করলেও কাটসা স্যাংশন লাগবে, আর ভারতও নিজের ইনফ্লুয়েন্স খাটাবে এই ডিল থামানোর জন্য। আর তা না হলে এটা পুনরায় রাশিয়াকে ফেরত দিতে হবে, কিন্তু রাশিয়ার পেমেন্ট করতে পারবে না। ডলারের ওপর স্যাংশন রয়েছে, এর বদলে তুর্কিকে রাশিয়া থেকে কিছু তো নিতে হবে। তুর্কি কী নেবে? হাতিয়ার না হলে অয়েল। যেটাই নেবে সেই ঘুরে ফিরে একই জায়গায় দাঁড়াচ্ছে, আমেরিকার স্যাংশন। ফলে ওভারঅল তুর্কি চাইলেও পাকিস্তানকে এই সিস্টেম এক্সপোর্ট করতে পারবে না, আর না ভারত সেটা হতে দেবে। এবং এরদোগান চাচা তো মারাত্মকভাবে ফেসে গেছে। এখন ওদের কাছে এর থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। এখন দেখা যাক আমাদের এরদোগান চাচা ফাইনালি কী ডিসিশন নেয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় যে তুর্কি যদি ভারতকে S-400 অফার দেয় ডিসকাউন্ট প্রাইসে, তাহলে কি ভারতের কেনা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।